আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্টোরি মেজর 5 পেপার, আর্লি মিডিয়াভাল ইন্ডিয়া 650 থেকে 1206 সিই, অর্থাৎ 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এটি তোমাদের পড়তে হবে মেজর 5 পেপারে। তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে, তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তুলে ধরবো। তার আগে সিলেবাসে কী রয়েছে সেটাও তোমাদের তুলে ধরবো, তোমরা ভিডিওটি স্কিপ করবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমাদের হিস্টোরি মেজরে 3টি পেপার রয়েছে, 3টি পেপারের জন্য মোট 750 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা, 3টি পেপারের জন্য 750 টাকা। 3টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, আমাদের নোটস সমস্ত পেপারের রেডি হয়ে গেছে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। দেখো, সিলেবাস 2025 মেজর 5 পেপারের শিরোনাম রয়েছে, তোমাদের আমি শুধু বাংলা অংশটুকু পড়ে শোনাচ্ছি। 1 নম্বর ইউনিটে রয়েছে আদি মধ্যযুগের ভারতের অধ্যয়ন, ঐতিহাসিক উৎস, ঐতিহাসিক বিতর্ক, ভারতীয় সামন্ততন্ত্র এবং বিভাগীয় রাষ্ট্রের ধারণা। তারপর 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান, আরব ও তুর্কি আক্রমণ। কয়ে রয়েছে উত্তর ও পূর্ব ভারত, রাজপুতদের উত্থান, রাজপুতদের রাজ্যের প্রকৃতি, প্রতিহার, পাল, সেন, ত্রিশক্তি সংগ্রাম। দক্ষিণ ভারত, পল্লব, চোল প্রভৃতি রাজ্যের প্রকৃতি। তারপরে সিন্ধু দেশে আরব বিজয়, প্রকৃতি, প্রভাব। তারপর প্রাথমিক তুর্কি আক্রমণের কারণ, পরিণতি, গজনীর, মাহমুদ এবং ঘোর রাজ্যের শিহাবুদ্দিন ঘুরির সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর 3 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে কৃষি কাঠামো, বাণিজ্য, সামাজিক পরিবর্তন, কৃষি সম্প্রসারণ, অগ্রহার, ভূমি ব্যবস্থা, ফসল, বাণিজ্য, নগরায়ন, জাতি, অস্পৃশ্যতা, কৃষক হিসাবে উপজাতি ও বর্ণ ব্যবস্থার তাদের স্থান। তারপর রয়েছে ধর্ম, সংস্কৃতি, ধর্মীয় সম্প্রদায় ও শিল্প স্থাপত্য। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 3টি মেজর পেপারের নোটস রেডি আছে, চাইলে সংগ্রহ করতে পারো। 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর কখনো আমাদের নোটস বাইরে থেকে সংগ্রহ করতে যাবে না, তাহলে কিন্তু ঠকবে, কারণ বাইরে নানা রকমের ডুপ্লিকেট কপি তৈরি হচ্ছে, তোমরা সেই কপি পড়ে কিন্তু কমন পাবে না। তাই তোমরা কখনোই বাইরে থেকে নোটস সংগ্রহ করবে না, সরাসরি আমাদের কাছে সংগ্রহ করো, তাহলে তোমরা বেশি উপকৃত হবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের ইতিহাস রচনার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্ন রয়েছে আদি মধ্যযুগের ঐতিহাসিক উৎস সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে কর্নেল টডের ব্যাখ্যা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ইতিহাস রচনায় আল বিরুনির অবদান আলোচনা করো। তারপরে এগুলো 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। তারপরে দেখো, ভারতের সামন্ততন্ত্রের বিতর্ক থেকে তুমি কি মনে করো যে আদি মধ্যযুগের ভারতের সামন্ত ব্যবস্থা বিকশিত হয়েছিল? এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। অথবা আদি মধ্য ভারতের সামন্ত প্রথা সম্পর্কে একটি ঐতিহাসিক বিতর্কের উপরে ব্যাখ্যা করো। এরপরে আঞ্চলিক রাজ্যের উত্থানের থেকে প্রশ্ন, রাজপুতদের উত্থান সম্পর্কে মতামত বা বিতর্ক সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্ন রয়েছে। তারপরে রয়েছে রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে কর্নেল টডের বক্তব্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, রাজপুত রাজ্যের পরাজয়ের আর্থ সামাজিক কারণগুলি ব্যাখ্যা করো। পাল সেন বংশ থেকে প্রশ্ন, দেবপাল ও ধর্মপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্বন্ধে লেখো। এখানে অনেকগুলো অথবা রয়েছে। কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে আলোচনা করো। পাল বংশের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা রয়েছে।
পাল যুগের বৌদ্ধ ধর্মের স্বরূপ কেমন ছিল? পাল সেন যুগের সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, বাংলার সেন রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের পরিচয় দাও, বা সেন রাজাদের কৃতিত্ব বিচার করো। সেন রাজা বল্লাল সেনের কৃতিত্ব বিচার করো, অথবা বল্লাল সেনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব মূল্যায়ন করো। ত্রিপাক্ষীয় সংগ্রাম থেকে প্রশ্ন, কনৌজের ওপর আধিপত্য স্থাপনে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের ত্রিশক্তি সংগ্রামের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা রয়েছে। তারপরের প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগে পল্লবদের রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। পল্লবদের ধর্মীয় জাগরণ বা ধর্ম সম্বন্ধে আলোচনা করো। পল্লব বংশে প্রথম মহেন্দ্র বর্মন ও প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব মূল্যায়ন করো। পল্লব শাসন ব্যবস্থার পরিচয় দাও। চোল বংশ থেকে প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্বন্ধে যা জানো লেখো, অথবা প্রশ্ন রয়েছে। তারপরে স্থানীয় স্বায়ত্ত ব্যবস্থা উল্লেখ করে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। চোল রাজ্যে রাজেন্দ্র চোলের কৃতিত্ব সম্বন্ধে আলোচনা করো। তারপরে প্রশ্ন, আরব দেশে বা আরবদের সিন্ধু বিজয়ের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, ইহার ফলাফল কী ছিল? এখানে অথবা রয়েছে। আরবদের অর্থাৎ সুলতান মাহমুদের সিন্ধু দেশ এর অথবা ভারত অভিযানের কৃতিত্ব বিচার করো। তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও। তুর্কি আক্রমণ প্রতিরোধে ভারতীয়দের ব্যর্থতার কারণগুলি লেখো, অথবা আরবদের আক্রমণে রাজপুতদের পরাজয়ের কারণ কী ছিল? বাংলাদেশে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপর সুলতান মাহমুদের অভিযানের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা গজনীর সুলতান মাহমুদের প্রধান অভিযানগুলি সম্পর্কে আলোচনা করো। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির অভিযানের প্রকৃতির মধ্যে পার্থক্য লেখো। এখানে অনেকগুলো অথবা রয়েছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো। মাহমুদের অভিযানের প্রকৃতি ও কারণ সম্পর্কে আলোচনা করো। এই অভিযানের ফলাফল বা প্রভাব সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের বিবরণ দাও, এর ফলাফল কী ছিল? এখানে অনেকগুলো অথবা রয়েছে। তারপরের 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, আদি মধ্যযুগের কৃষি অর্থনীতির বিকাশ সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগে কৃষি সম্প্রসারণের জলসেচ ব্যবস্থার পরিকাঠামো সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা রয়েছে। তারপরে বাণিজ্য থেকে আদি মধ্যযুগের ভারতের মহাসাগরীয় বাণিজ্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। অনেকগুলো অথবা রয়েছে। তারপরে প্রশ্ন, আদি মধ্যযুগের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগের দক্ষিণ ভারতে নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো, বা আদি মধ্যযুগের নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে লেখো। প্রাচীন ভারতের গিল্ডগুলির কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের জাতি বর্ণ প্রথা কেমন ছিল ব্যাখ্যা করো। প্রাক মধ্যযুগে কৃষকদের অবস্থা কেমন ছিল? তারপরে ধর্ম সংস্কৃতি থেকে প্রশ্ন, পূর্ব ভারতের বৈষ্ণব ধর্ম আন্দোলনের বিকাশ সম্পর্কে আলোচনা করো। উড়িষ্যার জগন্নাথ উপাসনার সম্পর্কে আলোচনা করো। বারকরি আন্দোলন বা বিঠোবা উপাসনা সম্পর্কে আলোচনা করো। বিঠোবা উপাসনা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি ডবল হয়ে গেছে। ভারতের ভক্তি আন্দোলনের উত্থান বা পটভূমি সম্পর্কে লেখো। ভারতের ভক্তিবাদী আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে লেখো। ভক্তি আন্দোলনের চিন্তাধারা ও মতাদর্শ সম্পর্কে লেখো। সুফিবাদের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। সুফিবাদ কি? ভারতের সুফিবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে সুলতানি যুগে ভারতে হিন্দু সমাজের উপর ইসলামের প্রভাব সম্পর্কে আলোচনা করো। মুসলিম আমলে হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয় সম্পর্কে আলোচনা করো। শিল্প থেকে প্রশ্ন, আদি মধ্যযুগের শিল্পের ইতিহাসে উড়িষ্যার মন্দিরগুলির গুরুত্ব আলোচনা করো। পাল রাজাদের অধীনে বাংলার সংস্কৃতির বিবর্তন ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো অথবা রয়েছে, এগুলো অবশ্যই পড়বে। এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। এখানে অনেকগুলো অথবা রয়েছে। আর চোল যুগের স্থাপত্য শিল্পকলার পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো খুব ভালো করে পড়বে, তাহলেই সব কমন পেয়ে যাবে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 4th সেমিস্টারে ইতিহাস মেজরের 3টি পেপার রয়েছে,
3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। 3টি পেপারের নোটস রেডি আছে, তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। দেখো, তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমরা দেখে নাও, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটসগুলো মুখস্থ করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষায় লিখতে কোনো সমস্যা হবে না বা মনে রাখতে কোনো সমস্যা হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এবং এক্সপার্টদের দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। তোমরা এই নোটস সংগ্রহ করলে তোমাদের এই নোটস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করার প্রয়োজন হবে না, কোনো কোচিং সেন্টারে বা টিউটরের কাছে গিয়ে নোটস সংগ্রহ করার কোনো প্রয়োজন হবে না, কারণ বেশিরভাগ টিচাররা আমাদের কাছ থেকেই নোটস সংগ্রহ করে। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তোমরা সরাসরি লাভবান হবে, কারণ 750 টাকায় মেজরের 3টি পেপার কমপ্লিট পেয়ে যাচ্ছে, অথচ এক মাসে তোমার টিউশন পড়তে গেলে এই 750 টাকায় কিছুই হবে না। তোমাদের একটি সেমিস্টারের সময় এবং অর্থের মূল্য যদি ধরো তাহলে 7 থেকে 8 হাজার টাকা তোমাদের খরচ হয়। তোমরা সেটা যদি হিসাব করো তাহলে বুঝতে পারবে। তাই দেরি না করে আজই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রতি পেপারের জন্য 250 টাকা, 3টি পেপারের জন্য 750 টাকা, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে দামাদামি করে সময় নষ্ট করবে না। সব সময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তোমরা পেমেন্ট করে ওয়েট করবে, তাহলে কারণ আমাদের পেমেন্ট চেক করা, তারপরে পিডিএফটা সেন্ড করা, এটা একটু সময় লাগে। অনেক ক্ষেত্রে আমরা বাসে ট্রেনে থাকি, তখন একটু সময় লাগে। তাই তোমরা ভয় করবে না, একদম চোখ বন্ধ করে আমাদের ভরসা করতে পারো। এটি বিশ্বস্ত সংস্থা। তোমরা পেমেন্ট করলে নোটস পাবে, তবে সবসময় অরিজিনাল পেমেন্ট করবে, কোনো রকমের ডুপ্লিসিটির আশ্রয় নেবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো এবং ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।